মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায়কাল সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি, আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে নিচ্ছিদ্র নিরাপত্তা, মোড়ে মোড়ে টহল তল্লাশি, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুরে বিজিবি মোতায়েন। দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে একটি মহল, অভিযোগ মির্জা ফখরুলের চলমান সংকট উত্তরণে নির্বাচনকে কাজে লাগানোর তাগিদ। আগে গণভোট না দেওয়ায় সৃষ্ট সংকট সরকারকে দূর করতে হবে বলছে 8 দল, হা ভোটের পক্ষে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নারী সহ 4 জন নিহত, আহত কমপক্ষে 20, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করা হবে আগামীকাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ রায় ঘোষণা করবেন, যা সরাসরি সম্প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে। প্রসিকিউশনের প্রত্যাশা সর্বোচ্চ শাস্তির আর আসামিপক্ষের আশা খালাস পাবেন আসামিরা। রায় কি হয় সেদিকে চোখ এখন দেশের জনগণ ও বিশ্বমহলের। সাবিনা মজুমদারের প্রতিবেদন। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার রক্ত ছড়িয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পলাতক থাকলেও থেমে নেই তার মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ। বিচারিক সব ধাপ পার করে সোমবার তার বিরুদ্ধে ঐতিহাসিক রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ মামলায় অভিযোগ দায়ের করা হয় গেল বছরের 14 আগস্ট। 8747 পৃষ্ঠার অভিযোগের তদন্ত শেষ করতে প্রসিকিউশন সময় নেয় 6 মাস। এ মামলায় গেল 1 জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। অভিযোগগুলোর মধ্যে আছে 14 জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি বলা, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? হেলিকপ্টার থেকে গুলি, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ, রংপুরে শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা, চাংখারপুল এলাকায় 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর অভিযোগ। গেল 10 জুলাই থেকে 23 অক্টোবর 3 মাস ধরে চলে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন। এই মামলায় সাক্ষ্য দেন 54 জন। প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার হত্যাযজ্ঞ চালানোর নির্দেশনা সংক্রান্ত ফোনালাপ এবং বিভিন্ন তথ্য উপাত্ত। প্রসিকিউশনের প্রত্যাশা সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন রাজসাক্ষী হওয়ায় তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি, আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। শেখ হাসিনা কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, শেখ হাসিনা হত্যাযজ্ঞের কোনো নির্দেশনা দেননি। তার আশা, ন্যায় বিচার হলে খালাস পাবেন আসামিরা। 17 তারিখে দিন ধার্য হয়েছে রায়ের জন্য। আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে। ঐতিহাসিক এই রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও রয়টার্স। এছাড়া ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হবে এ রায়। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা ঘিরে আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রোববার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। জানানো হয়, ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে রায় ঘোষণা হবে। এরই মধ্যে রায়ের দিন ঘোষণা ঘিরে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর চেষ্টা করছে ফ্যাসিস্টের দোসররা। তাদের ঠেকাতে শক্ত অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
দেশের যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল যে রায় দিক তা কার্যকর করা হবে। রোববার দুপুরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা যেন না ঘটে, আইন শৃঙ্খলা বা এগুলির জন্য তারা সবসময় সজাগ থাকবে। মাঠ প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হয়, এটার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করা। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঘটছে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ সহ নাশকতামূলক নানা ঘটনা। যদিও এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছেন না ডিএমপির উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। বলেন, রায় ঘোষণা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এরই প্রেক্ষিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। রায় ঘোষণাকে কেন্দ্র করে এইসব বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছে ডিএমপি। নাশকতায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। আমাদের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে, বিভিন্ন কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। তার বাইরে আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা অব্যাহত রয়েছে। মোটামুটি সার্বিকভাবে আমি বলতে গেলে রাজধানীবাসীর নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। জানান, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম চলছে। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে সর্বোচ্চ সংখ্যক পুলিশ। ইতিমধ্যে আমরা অনেককে আইনের আওতায় নিয়ে আসছি, গ্রেফতার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি ঘোষণার নামে দেশকে নৈরাজ্যে পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে দেশে, তাদের একটা যোগসূত্র আছে, এটা আমরা দেখছি। বিচ্ছিন্ন ঘটনায় রাজধানীবাসীর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো বড় কিছু করার মতো সক্ষমতা তাদের আছে বলে আমরা মনে করি না। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানা গেছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গণমাধ্যমকে বলেন, কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছোড়ে এবং পুলিশকে আক্রমণ করে, পুলিশ সদস্যদের গুলির নির্দেশ দেওয়া হয়েছে। এটা আইন অনুযায়ী নেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার একই ধরনের নির্দেশনা দিয়েছিলেন। দর্শক, রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, রাতে রাজধানীর চিত্র কেমন দেখছেন? নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন রয়েছে? ডানা, আপনি যেমনটা বলছিলেন নাশকতার কথা এবং নিরাপত্তার পরিস্থিতির কথা, আমি এখন রয়েছি রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে, মাজার গেটে রয়েছে সেখানে। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন আসলে বিজিবি সদস্যরা আসলে আইন শৃঙ্খলা রক্ষার্থে আসলে তারা অবস্থান নিয়েছে। সর্বশেষ যদি আপডেট বলি তাহলে বিজিবি থেকে আমাদেরকে জানানো হয়েছে হাইকোর্ট প্রাঙ্গণে শুধু এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এখানে। এছাড়াও আসলে ঢাকা রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন যে মোড়গুলো রয়েছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, সেখানেও আসলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রেখেছে এবং সেই সঙ্গে ডিএমপি থেকেও জানিয়েছে যে পরিমাণ পুলিশ আসলে আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে। তার বাহিরেও ঢাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৬,০০০-এর অধিক পুলিশ সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। তারা আসলে এই নিরাপত্তা, যে ঢাকার মানুষের মধ্যে যে নিরাপত্তা রাখার প্রয়োজন, সেই নিরাপত্তার জন্য তারা কাজ করবে। এর বাহিরেও আপনাদেরকে আসলে জানিয়ে রাখি যে মানবতা বিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের যে প্রথম মামলাটি আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
রায় ঘোষণা হবে, সেই রায়কে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন স্পটে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারির মধ্যে রেখেছে। এবং যেহেতু হাইকোর্ট প্রাঙ্গণ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেই গুরুত্বপূর্ণ জায়গাটিতে তারা আসলে আমরা সন্ধ্যার সময় আসলে তেমন বেশি এখানে নিরাপত্তার পরিস্থিতি দেখিনি, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে আসলে এখানে নিরাপত্তার পরিস্থিতি বেশ আমরা লক্ষ্য করেছি খুব ভালোভাবে। তারা আসলে হাইকোর্ট প্রাঙ্গণে যে সামনের ফটক রয়েছে সেই ফটকটিতে অবস্থান নিয়েছে। এছাড়াও হাইকোর্ট প্রাঙ্গণের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে যান চলাচল আপাতত বন্ধ রেখেছে তারা বলছে আসলে নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা। এবং সেই সঙ্গে এখানে চেকপোস্ট আসলে তারা চেকিং করছে। আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সুপ্রিম কোর্ট থেকে আসলে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামীকালই একটি গুরুত্বপূর্ণ প্রথমবারের মতো এরা মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে, সে জায়গা থেকে সেনাবাহিনীকে আসলে একটি চিঠি দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। এখন পর্যন্ত এ ব্যাপারে আমরা কোনো আপডেট আমাদের কাছে আসেনি, তবে তার বাইরেও আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি এবং অন্যান্য সদস্যরা তাদের নিরাপত্তায় সর্বোচ্চ নিয়োজিত রয়েছে এখানে। এ ছিল হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সর্বশেষ পরিস্থিতি। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী। রাজধানী ঢাকা সহ 4 জেলায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবি জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে রয়েছে বিজিবির টহল দল। প্রয়োজনীয় সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা ছাড়া গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে অতিরিক্ত সতর্কতামূলক দায়িত্ব পালন করছে বাহিনীটি। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সবাইকে রুখে দাঁড়াতে হবে। চলমান সংকট উত্তরণে দ্রুত রাজনৈতিক সরকার গঠনের তাগিদ দেন তিনি। এ নিয়ে আরো জানাচ্ছেন ফরুক বাবু। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনায় বক্তারা বলেন, ভাসানীর জীবনযাপন ও নেতৃত্বে আপোষহীনতা প্রকৃত রাজনীতিবিদ হিসেবে বিবেচিত হয়। মাওলানা ভাসানীকে নিয়ে আওয়ামী লীগের ভূমিকার সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, ভাসানী ছাড়া দেশের ইতিহাস সম্ভব নয়। মাওলানা ভাসানী আমাদের পূর্বপুরুষ। এই উপমহাদেশে তিনি একজনই। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সবচেয়ে বেশি অপদস্থ করেছে তিনি। প্রথম যে রাজনৈতিক দলটা প্রতিষ্ঠা করেছিলেন সে আওয়ামী লীগের লোকেরা। আর দেশের সার্বিক পরিস্থিতি ভালো দেখছে না বিএনপি মহাসচিব। দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরে নাশকতা ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো এটা বড় একটা অপেক্ষা রাখে না। এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। দেশে চলমান সংকট উত্তরণে রাজনৈতিক সরকার গঠনকেই একমাত্র উপায় দেখছেন বিএনপি মহাসচিব। তবে নির্বাচন বানচালে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কাজ করছে বলেও অভিযোগ তার। অনেকটা বিভ্রান্তি, অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ২৬শে ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। দেশের রাজনীতি খারাপ সময় পার করছে বলে হতাশাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফরুক বাবু, দেশ টিভি, ঢাকা। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো নুডলসই খান নাই। প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে।
তবে আগে গণভোট না দেয়ায় যে সংকট তৈরি হয়েছে তা সরকারকেই দূর করতে হবে। রাজধানী মগবাজারের সমমনা 8 দল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাষ্ট্র সংস্কারের পক্ষে জুলাই সনদের স্বীকৃতিতে হা ভোটের জন্য 8 দল আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি। এ নিয়ে আরো জানাচ্ছেন নাইম আফসান। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে ঘণ্টাব্যাপী বৈঠক করে জামাত ইসলামী সহ সমমনা 8 দল। এ নিয়ে পরে সংবাদ সম্মেলনে কথা বলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে 8 দলের আংশিক আশা পূরণ হয়েছে। অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের 8 দলের যে আন্দোলন ছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার আংশিক পূর্ণ হয়েছে। পূর্ণভাবে জনগণের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। তিনি অভিযোগ করেন, একটি দলকে খুশি করতে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না সরকার। একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সব ব্যাপারে আমি নিরপেক্ষ থাকব, এগুলো আমার দায়িত্ব, আমি দেখব। আন্দোলনের কারণে নির্বাচন প্রভাবিত হবে না উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের স্বীকৃতির পক্ষে কাজ করে যাবে 8 দল। পয়লা কথা হলো, উপদেষ্টারা কোনো দলের কথায় ভুল পথে গেলে এ নিয়ে সরকারকেই জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একই দিনে গণভোটার জাতীয় নির্বাচনের যে সংকটে পড়বে, এই সংশয়টা সরকারকেই দূর করতে হবে। কিভাবে দূর করতে হবে সেটা সরকারের। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে সংকট আরো বাড়বে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জামায়াত সহ বেশ কিছু রাজনৈতিক দল তাদের ইচ্ছা পূরণের রাজনীতি করছে বলে অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। ইউসুফ ভুঁইয়া রিপোর্ট জানাচ্ছেন ফেরদৌস রহমান। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে মাওলানা ভাসানীর ভূমিকা নিয়ে তার 49তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। 70 সালের নির্বাচনের সাথে একমাত্র এতে উঠে আসে বর্তমান রাজনৈতিক সংকটে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো নেতৃত্বের অভাবের কথা। সার্বক্ষণিক একটা প্রতিবাদী রূপ এবং আপোষহীন রূপ, সাদাসিধা রূপ, এটা এখন পর্যন্ত আমাদের কাছে আরেকটা মাওলানা ভাসানী আমাদের এখানে তৈরি হয় নাই, যার নামের সাথে মজলুম জননেতা এমনভাবে মিশে আছে যে এখনো বহু এর পরের মানুষ, অনেক মজলুম লোকেরা এসেছেন, অনেক নির্যাতিত লোকেরা এসেছেন, কিন্তু তার স্থানটা এখনো অক্ষুণ্ণ রয়ে গেছে। গণ অভ্যুত্থান পরবর্তী যে ধরনের নির্বাচন ও সরকার প্রত্যাশা ছিল তার পরিবেশ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন বক্তারা। কিন্তু এই 54 বছরেও আমরা আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের যে একটা ম্যান্ডেট দিয়েছিল সেটা আমরা ওই অর্থে কাজে লাগাতে পারছি না। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যৎ রাজনীতিতে দেখা যাবে না। দেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকতে হবে রাজনীতিবিদদের। তাই রাজনৈতিক ঐক্যের মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করতে হবে। তাদের আমি অভিযোগ করে কোনো লাভ নেই, কারণ তারা রাজনীতির মাঠেই থাকবেন না। আমরা নিজেরা ওই রকম আস্থার জায়গা তৈরি করতে পারি যে আমরা নিজেরাই আন্দোলনটাকে লিড করতে পারি, এটাকে সংগঠিত করতে পারি এবং এটাকে একটা পরিণতিতে নিতে পারি। অনুষ্ঠানের সভাপতি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব বলেন, ভবিষ্যতে ন্যায় বিচার ও রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারলে ফেসিবাদ বারবার ফিরে আসবে। আজকে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিনা, আর্থসামাজিক ব্যবস্থাকে বাদ দিলাম, শুধু এই প্রাতিষ্ঠানিক জায়গাতেও ন্যায় বিচারের জায়গা তৈরি হয়নি। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো তাহলে রাষ্ট্র এই রকম ভয়ঙ্কর অবস্থায় কখনো যেতে পারে না। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের কথা ভাবলে দেশে একটা সংকট সৃষ্টি হবে বলেও জানান তিনি। মাওলানা ভাসানীকে স্মরণ করে যে গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদের যাওয়া দরকার এবং তার জন্য নির্বাচন দরকার। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা। আগামী 1 মাসের মধ্যে সরকারি ভবনগুলোকে সবুজায়ন করার প্রকল্পের হ্যান্ডবুক পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, বেদখল হয়ে যাওয়া জলাশয় ও পার্ক উদ্ধার করে নাগরিকদের ফিরিয়ে দেওয়া হবে। সাদ আহমেদের রিপোর্ট।
গণপূর্ত অধিদপ্তর আয়োজিত পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক এই সেমিনারে অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সরকারি স্থাপনাগুলোর কাজের মানের সমালোচনা করেন শিল্প উপদেষ্টা। বলেন, বেদখল হওয়া জলাশয় ও পার্ক উদ্ধার করে নাগরিকদের ফিরিয়ে দিতে হবে। সমস্ত বেদখল হয়ে যাওয়া ওয়াটার বডিজ এবং গ্রিনারিজ আমরা পুনরুদ্ধার করে নাগরিক সেবা নিয়োজিত করতে পারি। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দ্রুত সময়ের মধ্যে ধানমন্ডি লেকের দখলকৃত জায়গা পুনরুদ্ধার হবে। নেইবারহুড মাঠ এইখানের মধ্যে প্রাইভেট ক্লাব এসে আপনার বড় লোকের বাচ্চাদেরকে ক্রিকেট খেলাবে, এটা হইতে পারে না। ক্রিকেটের জন্য সরকার আলাদা ট্রেনিং সেন্টার করবে। এটা তো নেইবারহুড মাঠ, এই মাঠগুলোকে দয়া করে একটু উন্মুক্ত করে দেন, এটা খুবই জরুরি হয়ে পড়েছে। জেলা পর্যায়ে খেলার মাঠ, পার্ক রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় জেলার প্রশাসকদের আরো আন্তরিক হওয়ার আহ্বানও জানান এই উপদেষ্টা। ব্যক্তিরা আছে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। হিসেবে ওই কমিটিতে ঢুকে পড়ে। চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরের হাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নারীসহ 4 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত 20 জন। রোববার সন্ধ্যা 6টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সীতাকুণ্ডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 4 জন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইমরান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 20 জনকে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য এদের 12 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৈরিতা নয়, বন্ধুত্ব চাই, এই বার্তা নিয়ে রাজধানীর 3 কলেজ ঢাকা সিটি এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মিলন মেলা অনুষ্ঠিত হলো। এর আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের নিউ মার্কেট থানা। নিজেদের মধ্যে বৈরিতা আর না বাড়িয়ে মিলেমিশে থাকতে রবিবার সকালে সিটি এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একদল প্রতিনিধি ঢাকা কলেজে এসে এই মিলন মেলায় অংশ নেন। মুক্তা মাহমুদের রিপোর্ট। অতীতের এমন তিক্ত অভিজ্ঞতা আর নয়। মারামারি, ঝগড়াঝাটি ভুলে নিজেদের মধ্যে সম্প্রীতি আর বন্ধুত্ব বজায় রাখতেই ফুল দিয়ে একে অপরকে বরণ করে নিলেন ঢাকা সিটি আইডিয়াল কলেজের এসব শিক্ষার্থীরা। এখন থেকে নিজেদের মধ্যে ক্ষোভ পুষে না রাখার অঙ্গীকার করেন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অকারণে আর বিবাদে জড়াতে চান না তারা, বরং নিজেদের মধ্যে সংস্কৃতি বিনিময়ের কথা বলেন এসব শিক্ষার্থীরা। ট্রাই করি যে মারামারিটা অ্যাভয়েড করার জন্য, কিন্তু আসলে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আমাদের মারামারিটা সবসময় লেগেই থাকে। অবশ্যই কেন চাই না, মিউচুয়াল আমরা 3 কলেজ একসাথে থাকবো, এটা আসলে তো খারাপ কিছু না, ভালো। আশা করি ভবিষ্যতে আমাদের মধ্যে আর কোনো মারামারি হবে না। এই 3 কলেজের মিল থাকলে নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকায় কোনো অপরাধ সংঘটিত হবে না বলে মনে করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সদস্যরা। জানান, কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হলে তা দ্রুত সমাধানে 9 সদস্যের একটি কমিটি করার কথা। আমরা 3 কলেজের 3 জন শিক্ষক প্রতিনিধি নিব, 3 জন ছাত্র প্রতিনিধি আর 3 থানার 3 প্রতিনিধি। এই নিয়ে 9 সদস্য বিশিষ্ট কমিটি করব। যদি কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি হয় 9 সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত করে ব্যবস্থা নেবে। তো মানুষের মতো মানুষ হতে গেলে আমাদের পড়াশোনা করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তোমরা যদি নিজেকে তৈরি না করো, নিজেকে প্রস্তুত না করো ভবিষ্যতের জন্য, তাহলে কিন্তু সবাই বিপদে পড়বে। শিক্ষার্থীরা এমন হানাহানি করলে শিক্ষকেরাও অনেক চিন্তিত থাকেন, এমন মন্তব্য করে এই 3 কলেজের অধ্যাপকেরা বলেন, মিলন মেলা যেন আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। সাময়িক একটা আবেগের বশে এই যে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করে এবং এই সায়েন্স ল্যাবের যে একটা বদনাম, এবং আমাদের এই 3 কলেজকে নিয়ে সবাই টেনশনে থাকে। কিছু হলেই প্রশ্ন করে, স্যার আপনার কলেজের কি অবস্থা, ঢাকা কলেজের কি অবস্থা। এখান থেকে আমরা বের হয়ে আসতে চাই। আইডিয়াল কলেজের কেউ যদি ঢাকা শহরের সিটি মেয়র হয়, আমরা সবচেয়ে বেশি আনন্দিত হব। যদি সিটি কলেজের কেউ অর্থ এলাকার এমপি হয়, আমরা আনন্দিত হব। আর ঢাকা কলেজ হলে আরো আনন্দিত হব। ভাঙতে নয় গড়তে চাই, বিশৃঙ্খলা নয় শান্তি চাই।
গেল ২১ আগস্ট রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশ সহ অন্তত ১০ জন আহত হন। এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপর ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন অন্তত ১৮ জন। এরপর ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার জেরে ফের সংঘর্ষ হয়। আর ১৮ মার্চের সংঘর্ষে আহত হন কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী ও পথচারী। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।